ভারতের আগ্রাসী নীতির জন্য বাংলাদেশের অর্থনীতি নষ্ট হয়ে যাচ্ছে। দেশে বেরোজগারি বাড়ছে, সাধারণ জনগণ খেতে পাচ্ছে না। নরেন্দ্র মোদী নিজের দেশের স্বার্থ সিদ্ধির জন্য বাংলাদেশের অর্থনীতি তথা দেশের জনগণকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাই বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, গো আউট ইন্ডিয়া। হ্যাঁ, গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই এরকম পোস্ট, ভিডিও, টুইট, রিলের ছড়াছড়ি। সাধারণ জনগণও এই ক্যাম্পেইনে যোগ দিচ্ছে। আর যোগ দেবেন নাই বা কেন? বাঙালিরা তো দেশপ্রেমী। সবাই যখন বলছে দেশের অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে ভারতের নীতির ফলে, তখন ভারতকে বয়কট তো করতেই হবে। একজন ভারতীয় হিসেবে ভাবলাম দেখা যাক তো ভারতের জন্য বাংলাদেশের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টা ভালো করে বোঝা এবং সকলের সামনে তুলে ধরার ভীষণ দরকার রয়েছে। অন্যায় হলে তার প্রতিবাদ করতেই হবে। তাই চলে গেলাম ওয়ার্ল্ড ব্যাংকের সাইট। দেশের সংবাদ মাধ্যম যখন নানা রকম ভাবে ভুল খবর, ভুল তথ্য পরিবেশন করছে, তখন এই ওয়ার্ল্ড ব্যাংকের থেকে নির্ভরযোগ্য তথ্য আর কোথাও পাওয়া যাবে। এখানে তো দেখা যাচ্ছে বাংলাদেশের ইকোনমি বিগত 10 বছরে দারুণভাবে গ্রো করেছে। আমরা 2060 থেকে না দেখে যদি 2012 থেকে 22 এই 10 বছর দেখি, তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারব। 2012 সালে যেখানে জিডিপি ছিল $133 বিলিয়ন, 2022-এ সেটা বেড়ে হয়েছে $460 বিলিয়ন, অর্থাৎ প্রায় 3.5 গুণ বেড়েছে বিগত 10 বছরে। আচ্ছা, এটা তো গেল জিডিপি, যেটা কিনা অর্থনীতির সূচক, সেটা কিভাবে বেড়েছে। আর যদি আমি দেখি দেশের মাথাপিছু জিডিপির পরিমাণ কিভাবে বেড়েছে, এই ক্ষেত্রে কিন্তু গ্রোথটা আরো বেশি। বাংলাদেশের জিডিপি এবং পার ক্যাপিটা জিডিপির খুব ভালো গ্রোথ হয়েছে বিগত 10 বছরে, এটা তো বলাই যায়। কিন্তু ভারতের নিশ্চয়ই তার থেকে আরো বেশি গ্রোথ হয়ে থাকবে। আমরা এখানে অন্যান্য দেশের পার ক্যাপিটা জিডিপিটাকেও অ্যাড করে নেব। এখানে যদি আপনারা দেখেন, ভারতের পার ক্যাপিটা জিডিপি 2012 সালে ছিল $1434, বাংলাদেশের সেখানে ছিল $876, যেটা 2019 সালের পর থেকে কিন্তু ভারতকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ 2020, 21, 22-এ ভারতের পার ক্যাপিটা জিডিপি বাংলাদেশের থেকে কম। 2022 সালে বাংলাদেশে যেখানে পার ক্যাপিটা জিডিপি $2688, সেখানে ভারতের পার ক্যাপিটা জিডিপি হলো $2410। আমরা যদি ভারত এবং বাংলাদেশের জিডিপির গ্রোথ রেট তুলনা করি, তাহলে দেখব বিগত 10 বছরে মোটামুটি একই রকম। শুধুমাত্র 2020 সালে অর্থাৎ কোভিড ইয়ারে ইন্ডিয়ার গ্রোথ রেট খুবই কমে গেছিল। ইনফ্যাক্ট সেটা মাইনাসে চলে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে অতটা কমে। কিন্তু এসব দেখে হিসেবটা তো ঠিক মলছে না, কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশের ইকোনমি ভারতের থেকে বেশি গ্রো করছে, পার ক্যাপিটা জিডিপি ইনকাম ভারতকে ছাড়িয়ে চলে গেছে। ভারত বাংলাদেশের মধ্যে যে বৈদেশিক বাণিজ্য, সেখানে নিশ্চয়ই ভারত বাংলাদেশের প্রতি কিছু অন্যায় করে থাকবে। দেখা যাক সেটা। ভারত বাংলাদেশে যা এক্সপোর্ট করে সেটা 2011 সালে ছিল $3.2 বিলিয়ন, যেটা কিনা 2022 সালে বেড়ে হলো $16.2 বিলিয়ন। আর এটা ভারতের টোটাল যে এক্সপোর্ট তার মাত্র 3.83%, অর্থাৎ খুবই ছোট একটা পোর্শন। আবার বাংলাদেশ থেকে ভারত যা ইম্পোর্ট করে সেটা 2011 সালে ছিল $0.45 বিলিয়ন, যেটা কিনা 2022-এ বেড়ে হয়েছে $1.98 বিলিয়ন। অর্থাৎ এই ক্ষেত্রে প্রায় 5 গুণ বেড়েছে বাংলাদেশ থেকে ভারতে ইম্পোর্ট। আবার সেরকম ভাবে ইন্ডিয়ার এক্সপোর্টও বাংলাদেশে 3.2 থেকে 16.2, অর্থাৎ হ্যাঁ, প্রায় 5 গুণই বেড়েছে। অর্থাৎ এই ক্ষেত্রেও তো কোনো বৈষম্য নেই। কিন্তু আমরা যদি বাংলাদেশ আর চায়নার এক্সপোর্ট ইম্পোর্ট ডেটা দেখি, চায়না 2013 সালে $6.31 বিলিয়ন এক্সপোর্ট করেছিল, যেটা কিনা 2022 সালে বেড়ে হয়েছে $19.35 বিলিয়ন, অর্থাৎ 3 গুণ বেড়েছে। আর সেখানে বাংলাদেশ থেকে চায়নাতে এক্সপোর্ট 13 সালে ছিল $0.46 বিলিয়ন, আর সেটা
2022 সালে হয়েছে 0.68 বিলিয়ন, অর্থাৎ মাত্র 1.5 গুণের কাছাকাছি বেড়েছে। অর্থাৎ বাংলাদেশ চায়না থেকে অনেক বেশি বেশি করে ইম্পোর্ট করছে, কিন্তু চায়নাতে সেরকমভাবে এক্সপোর্ট করতে পারছে না। কিন্তু এই বৈষম্য কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বৈদেশিক বাণিজ্য তাতে নেই। সুতরাং শুধুমাত্র তথ্যের উপর যদি আমরা ভিত্তি করি তাহলে এটা তো কোনো মতেই বলা যায় না যে ভারতের কারণে বাংলাদেশের অর্থনীতিতে খারাপ প্রভাব পড়ছে। তাহলে দেশের জনগণের যে বিক্ষোভ তার আসল কারণটা কি? তাহলে কি গণতন্ত্রহীনতা, স্বৈরাচারী শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলির দ্বারা করা দুর্নীতি এই আক্রোশের প্রধান কারণ? পুরো বিষয়টা বোঝার জন্য আমরা সাহায্য নেব ডেমোক্রেসি ইন্ডেক্সের। টাইমলাইনে রয়েছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাক্রম এবং কিভাবে ডেমোক্রেসি ইন্ডেক্সের উপর তার প্রভাব পড়ছে তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ডেমোক্রেসি ইন্ডেক্সে ব্লু এবং গ্রিন হলো ডেমোক্রেসির প্রতীক, আর সেটা যত ইয়েলো, ডিপ ইয়েলো, ব্রাউন হতে থাকবে সেখানে তত ডেমোক্রেসি কম এবং স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নির্দেশ করে। চীনে ডেমোক্রেসি না থাকায় সেখানে ডিপ ব্রাউন কালার দেখতে পাবেন, আবার ভারতে সবুজ রং থাকলে সেটা গণতান্ত্রিক ব্যবস্থাকে নির্দেশ করছে। 1947 সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পর পূর্ব পাকিস্তান বাঙালিদের উপর অত্যাচার, বৈষম্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিবাহিনীর পাকিস্তানের বিরুদ্ধে লড়াই, অবশেষে 1971-এ ভারতের সহায়তায় স্বাধীনতা। এরপর থেকে অনেক ক্ষমতা বদল হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এসেছে সামরিক শাসন, বিএনপির হাতে ক্ষমতা এসেছে, গেছে আওয়ামী লীগের হাতে, বেশ কয়েকবার ক্ষমতা হস্তান্তর হলেও ডেমোক্রেসি ইন্ডেক্সে কখনো সবুজ রং হয়নি। স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা অতিষ্ঠ হয়ে জনগণ বিদ্রোহ করে উঠলে ক্ষমতা বদল হয়েছে, কিন্তু নতুন দল ক্ষমতায় এসে তারা আবার একই শাসন কায়েম করেছে। জনগণ কখনো গণতন্ত্র পায়নি, সব ক্ষমতা গেছে পলিটিশিয়ানদের হাতে। তারা দুর্নীতির মাধ্যমে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ঘরালেও জনগণের প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য তা পালন করেন। আর দেশের মধ্যে যখন এরকম নৈরাজকতা, তখন খোলা জলে মাছ ধরতে অনেক বৈদেশিক শক্তি এসে হাজির হয়। আর এই লিস্টে আছে ভারত, ইউএস, রাশিয়া, পাকিস্তান, চায়না। হতে পারে এটা অনুচিত, কিন্তু আজকের যুগে এটাই কঠিন রূঢ় বাস্তব। যে কোনো দেশের নির্বাচনে বৈদেশিক শক্তিরা নিজের দেশের স্বার্থ রক্ষার্থে চেষ্টা করে নিজের পছন্দসই দলকে জেতাতে, যাতে সেই দেশে তাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা অব্যাহত থাকে, সেই দেশে তারা যে ইনভেস্টমেন্টগুলো করেছে সেগুলো সুরক্ষিত থাকে, দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। অর্থাৎ বাংলাদেশে যে দেশ সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে, ইনভেস্টমেন্ট করেছে, তাদেরই সবচেয়ে বেশি ইন্টারেস্ট থাকবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার। এই চারটি থেকেই পরিষ্কার বিগত কয়েক বছরে চীন বাংলাদেশে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ইনভেস্ট করেছে। তার তুলনায় ইন্ডিয়ার করা ইনভেস্টমেন্ট খুবই নগণ্য। চায়নার ইনভেস্টমেন্টের ফলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব পড়বে, কতটা ঋণ এর ফলে বাংলাদেশকে বহন করতে হচ্ছে, এসব আলোচনায় আজকে যাচ্ছি না। কিন্তু এই তথ্য থেকে এটা খুবই পরিষ্কার যে চীনের মতো শক্তিশালী দেশ তাদের টেকনিক্যাল সার্ভিলেন্স, তাদের বাংলাদেশের মধ্যে যে সকল অ্যাসেটস আছে সে সব কিছুকে কাজে লাগিয়ে বাংলাদেশে তাদের পছন্দের দল যাতে নির্বাচিত হয়ে আসে তার জন্য সমস্ত রকম চেষ্টা করে। তাই ইউএস যখন বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে এসেছে, তা যে উদ্দেশ্য নিয়ে তারা আসুক তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে কিন্তু চীন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে কোনো দেশ যদি বাংলাদেশের রাজনীতিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে থাকে, সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে থাকে, সেটা হলো চীন। বাংলাদেশের সাধারণ মানুষকে এই সমস্ত তথ্য বুঝে যাচাই করে তার উপর ভিত্তি করে নিজের মতামত গঠন করতে হবে। ইন্ডিয়া বা চায়নাকে আউট করে দেশের উন্নতি হবে না। দেশের উন্নতি করতে গেলে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, সৎ মানুষদের রাজনীতিতে নামতে হবে,
দেশের জন্য, জনগণের অধিকারের জন্য লড়াই করতে হবে নেতাদের। দেশের গণতন্ত্র যখন মজবুত হবে, দুর্নীতি কম হবে, তখন ইন্ডিয়া, চায়না, ইউএস, রাশিয়া কোনো দেশই আর দেশের গণতন্ত্রকে প্রভাবিত করতে পারবে না, দেশের নির্বাচনে নিজের প্রভাব খাটাতে পারবে না। আশা রাখবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, যা আপনাকে ভাবাবে আর আপনার ভাবনার মধ্য দিয়েই নতুন সম্ভাবনার জন্ম নেবে, যা বাংলাদেশকে সঠিক দিশায় এগিয়ে যেতে সহায়তা করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন সুখচাবি চ্যানেল। সুখের সন্ধানে সুখচাবির সঙ্গে থাকুন। নমস্কার।